ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য আজ সন্ধান দিতে চলেছি এক ঐতিহাসিক জায়গার। যদিও এই জায়গার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, ছোট থেকে বড় সবাই আমরা এই জায়গার নাম শুনেই বড় হয়েছি। আপনারা হয়তো আন্দাজ করেই নিয়েছেন আমি ঠিক কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমি আজ যাচ্ছি ঐতিহাসিক নবাবী শহর মুর্শিদাবাদ। আর একদিনে কিভাবে এই মুর্শিদাবাদ শহর ঘুরে দেখবেন সেটাও দেখাবো আজকের এই পর্বে। যদিও আপনারা চাইলে দুদিনের ছুটিতে যেতেই পারেন। যেহেতু ঐতিহাসিক শহর তাই ইতিহাসের কথা তো আসবেই। তাই সবাইকে অনুরোধ করছি একটু সময় নিয়ে আজকের এই পর্বটা দেখার জন্য। চলুন যাওয়া যাক। এখন কিন্তু বহরমপুর যাওয়াটা খুবই ইজি হয়ে গেছে। মানে একটা টাইম ছিল যে টাইমটাতে মুর্শিদাবাদ বা বহরমপুর যেতে গেলে বাস রুটটাই ছিল, মানে আমি যেটুকু গিয়েছি তার উপরেই বলছি। কিন্তু এখন যে ট্রেনের ব্যাপারটা আছে, ট্রেন সব থেকে আমার ভালো লেগেছিল সকাল সকাল যাওয়ার জন্য, সেটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো সেটা কিন্তু তোমাদেরকে আমি ডিটেলটা বলে দেবো যে কোন কোন ট্রেন যায়, কোথা থেকে যায়। আর শীতকালে এই বহরমপুর খুবই একটা ভালো জায়গা, যেখানে এত হিস্টোরিক্যাল প্লেস আছে। মুর্শিদাবাদ তো আমরা সকলেই ইতিহাসে পড়েছি, মানে একটা ঐতিহাসিক জায়গা অনেক কিছুর জন্যই। তো শীতকালে ঘুরতে যাওয়া যেতেই পারে কিন্তু ওখানে। আর আমি যেহেতু আজকে ট্রেনে যাচ্ছি না, তো সেই জন্য তোমাদের আমি এই রুটটাও দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা ভীষণ ভালো করেছে। একটা টাইম ছিল এই রাস্তাটা খুব খারাপ ছিল, অনেকক্ষণ টাইম লাগতো যেতে, মানে 5 ঘন্টা তো লাগতোই। মানে আমি নিজে গিয়েছি কিন্তু 5, সাড়ে 5, 6 ঘন্টাতেও গিয়েছি বাসে করে। বাট এখন রাস্তাটা এতটা ভালো হয়ে গিয়েছে না যে বহরমপুর মোটামুটি 4 ঘন্টায় কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। তো আমি আজকে গাড়িতেই যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 8:40 সকালবেলায়। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়তে। এখন কিন্তু আমরা কৃষ্ণনগর ক্রস করেছি, মানে কৃষ্ণনগরের যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু ক্রস করে এখানে একটা ক্যাফে টাইপের, ক্যাফে মানে ছোট ধাবা টাইপের পেয়েছি, যে যেখানেই কিন্তু আমরা সকালবেলা একটু টুকটাক খেয়ে নেব। সেইভাবে ভারী কিছু না, তবে এখানে আমি দেখলাম ধোসা পাওয়া যাচ্ছে, পুরি সবজি পাওয়া যাচ্ছে, ব্রেড টোস্ট যেটা পাওয়া যাচ্ছে। তো এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, যে যেমন ইচ্ছা যা সে কিন্তু এখানে খেতে পারে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, যাব অনেক জায়গায়। প্রথমেই বলি, আপনারা যদি বাসে বা নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে তো সড়ক পথেই যেতে পারবেন মুর্শিদাবাদ। আর কেউ যদি মনে করেন ট্রেনে যাবেন, সেটাও কিন্তু খুবই ভালো। তার কারণ ট্রেনটা কিন্তু আমাদের মুর্শিদাবাদের জন্য বেশ ভালো আছে। অনেক ট্রেনই আপনারা পেয়ে যাবেন, তবে আমি বলবো যদি সকাল সকাল গিয়ে আবার রাতের মধ্যে ফিরে আসতে চান তাহলে হাজারদুয়ারি এক্সপ্রেস আপনাদের জন্য হবে সবথেকে বেস্ট ট্রেন, যেটা সকাল 6:50 কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আর মুর্শিদাবাদের টাইম সকাল 10:20 আর এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া আছে 90 টাকা, এসি চেয়ার কার 340 টাকা, আর জেনারেলের জন্য আছে 75 টাকা। কলকাতা থেকে মুর্শিদাবাদ যেতে এই ট্রেন কিন্তু 7টা স্টেশনে দাঁড়ায়। প্রথম ব্যারাকপুর, রানাঘাট জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, বেথুয়াডহরি, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর কোর্ট এবং তারপরের স্টপেজই হলো মুর্শিদাবাদ। এই হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 7 দিনই চলে। আবার যদি আপনারা মুর্শিদাবাদ থেকে এই ট্রেনেই ব্যাক করতে চান তাহলে মুর্শিদাবাদে কিন্তু এই ট্রেনের টাইম বিকেল 5:21। এছাড়াও আছে আরও অন্যান্য অনেক ট্রেন, আপনারা চাইলে সেই সব ট্রেনেও কিন্তু ফিরতে পারেন। আমরা এখন দেখুন এসে দাঁড়িয়েছি হাজারদুয়ারির সামনে। আপনারা মুর্শিদাবাদ স্টেশনে যখন নামবেন সেখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন এই হাজারদুয়ারির সামনে আসার জন্য। আপনারা চাইলে ওখান থেকে টোটো বুক করে
পুরো যত জায়গা আছে সেগুলো ঘুরতে পারেন, কিন্তু আমি এসেছি আগে হাজারদুয়ারিতে। আচ্ছা, প্রথমেই বলে রাখি আপনাদের, হাজারদুয়ারির কিন্তু একটা টাইম আছে, আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে। আর হাজারদুয়ারিতে ঢোকার সময়তে আপনারা এখানে গাইড পেয়ে যাবেন, আপনারা চাইলে গাইড নিতে পারেন। আর যদি মনে করেন যে না, গাইড নেবেন না, নিজেই ঘুরে দেখবেন, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এবার বলি এখানকার টিকিট। হাজারদুয়ারিতে এন্ট্রি ফি হলো 25 টাকা পার হেড। আর এখানে টাইমটা দেখুন, সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু টিকিট পাওয়া যাবে। তারপরে কিন্তু আপনারা টিকিট পাবেন না, আর হাজারদুয়ারি কিন্তু বন্ধ হয়ে যাবে। চলুন এবার তাহলে ভেতরে যাওয়া যাক। আর আমরা প্রথমেই এসেছিলাম হাজারদুয়ারি প্যালেসে, আর আজকে কিন্তু প্যালেসে ছিল বেশ ভিড়। এবার আমরা যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসের ভেতরে, চলুন দেখে নেওয়া যাক। হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের মেন গেট, আর তার পাশেই কিন্তু আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে সোজা আমরা ভেতর দিকে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি সামনে হাজারদুয়ারি প্যালেস। মুর্শিদাবাদের লালবাগে ভাগীরথীর তীরবর্তী অঞ্চলে এই হাজারদুয়ারি প্যালেস কিন্তু অবস্থিত। 1837 খ্রিস্টাব্দে নাজিম হুমায়ুন নবাব এই প্যালেসটি তৈরি করেছিলেন। তখনকার দিনে এই প্যালেসটি তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 18 লক্ষ টাকা। এখন এই প্যালেসটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আর এই প্যালেসের ভেতরে একটা মিউজিয়ামও আছে, যেখানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে। এই প্যালেসে কিন্তু 1000টি দরজা রয়েছে, কিন্তু 1000টির মধ্যে সবগুলো আসল দরজা না। 1000টি দরজা থাকার জন্য এই প্যালেসের নাম হয়েছে হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে ভেতরে আছে সেই সমস্ত দিনকার ব্যবহৃত প্রচুর জিনিস, কিন্তু এখন ভেতরে ফোন বা ক্যামেরা কোনোটাই কিন্তু ব্যবহার করা যায় না, সেই জন্য আপনাদের আমি দেখাতে পারছি না। তবে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের যে ভেতরে কি কি আছে। এই পথটা ধরেই কিন্তু ভেতরে যাওয়া যাচ্ছে, আর দেখে নেওয়া যাচ্ছে তখনকার দিনের ব্যবহৃত অনেক জিনিস। এই হাজারদুয়ারি প্যালেসটার ভেতরে আছে তখনকার দিনে মহারানী ভিক্টোরিয়ার পুরস্কার দেওয়া 101 ঝাড়বাতি। সেই ঝাড়বাতির নিচে বসেই নবাবরা তাদের কাজকর্ম করতেন। এছাড়াও আছে হাতির দাঁত ও নানান ধরনের শ্বেত পাথরের তৈরি কাপ, প্লেট, চামচ, গ্লাস, এছাড়াও নানান ধরনের ফ্লাওয়ার ভাস। এছাড়াও আছে তখনকার দিনের অয়েল পেন্টিং, তাদের ব্যবহৃত আসবাবপত্র, পিয়ানো, অস্ত্রশস্ত্র, বন্দুক। এছাড়াও আছে রূপোর পালকি, হাতির দাঁতের পালকি। এছাড়াও আছে মুর্শিদ কুলি খাঁর রূপোর ঘোড়া, সিংহাসন। এছাড়াও আছে রূপোর দেউরি, যা হাতির পিঠে বসিয়ে দেওয়া হতো, আর তার উপরে বসতেন নবাবেরা। মিউজিয়ামের বাইরে কিন্তু প্যালেসের ভেতরে আপনারা একটা কামান দেখতে পাবেন, যার নাম বাচ্চাবলী কামান। কিন্তু কেন এই নাম, চলুন জেনে নেওয়া যাক। ভাগীরথী নদীতে হুমায়ুন যা 1837 সালে কামানটি যখন কুড়িয়ে পেয়েছিলেন, এই কামানের মুখে 18 কিলো বারুদ ছিল। যখন এই কামানটা ফাটানো হলো, তখন একটা বিকট আওয়াজে গর্ভবতী মা বোনেরা তাদের সন্তানকে হারান, মানে গর্ভবতী মা বোনেদের গর্ভের সন্তান মারা যায়। আর যারা কাছে ছিল তাদের মুখ আর নাক দিয়ে রক্ত উঠে তারা মারা যায়। তার জন্য নাম দেওয়া হয়েছে এই কামানটার বাচ্চাবলী কামান। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই বাচ্চাবলী কামান। এই যে দূরে আপনারা যে কামানটা দেখতে পাচ্ছেন, এখানে এই একটাই কামান আছে। এই কামানটার নামই কিন্তু সেই বাচ্চাবলী কামান। প্যালেস তো দেখা হলো, এবার যেতে হবে অন্যান্য জায়গায়। তবে আমি আপনাদের বলবো, আপনারা প্যালেসের সামনে থেকে টোটোতেও যেমন যেতে পারেন, তেমন কিন্তু যেতে পারেন টানা করে।
এখানে কিন্তু এই টানাই এক ঐতিহ্যশালী জিনিস। আমরা তো টোটোতে সবাই উঠি, কিন্তু এই টানা গাড়িতে আমরা কি সবসময় উঠতে পারি না। সেই জন্য আমরা আজকে কিন্তু নিয়েছি এই টানা গাড়ি। এই যে গাড়িটা এসে দাঁড়ালো, এই টানা গাড়িতে করেই কিন্তু আমরা আজকে ঘুরবো বাকি জায়গা। অবশ্যই আপনাদের সমস্তটা জানিয়ে দেব আর তার সাথে দেখিয়েও দেব। এখন আমরা এসে গিয়েছি কাঠগোলার বাগানে। কথিত আছে 260 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছিল এই বাগানটি। গাইডরা বলছেন আগে এখানে গোলাপের চাষ হতো, যদিও এখন সেখানে আম বাগান আছে। এখানে বসতো বাইজি জলসা। এছাড়াও কথিত আছে বা শোনা যাচ্ছে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রও নাকি এই স্থানে বসেই করা হয়েছিল। তো রহস্যময় এই কাঠগোলার বাগান এবার আমরা দেখে নিই। আমরা সোজা ভেতরে যাচ্ছি এবং এখানে কিন্তু দেখার মতো অনেক জায়গায় আছে। এখানেও কিন্তু এন্ট্রি ফি আছে, এখানে টিকিট করতে হবে। টিকিট করার পরে এখানে অনেক গাইডরা থাকবেন, তো আপনারা চাইলে গাইড নিতেও পারেন। আবার যদি মনে করছেন যে না গাইড নেব না, সেটাও কিন্তু সম্ভব, আপনাদের নিজেদের ঘুরে দেখতে হবে। এই কাঠগোলার বাগানের মধ্যে আবারও কিন্তু আছে একটা মিউজিয়াম, যেই মিউজিয়ামে কিন্তু ছবি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ না। এখানে সমস্তটা আমি বলে দেব। আর এখানকার আমরা গাইড নিয়েছিলাম, তিনিও যা যা দেখিয়েছেন বা যা যা বলেছেন সমস্তটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি যে মিউজিয়ামটার কথা বলছিলাম, যেখানে ছবি তোলা যাবে না, ওখানে কিছু বই রাখা আছে। সেই বইয়ের কভারগুলো কিন্তু পুরোটাই সোনার মিনে করা। এখানে 4 ভাই যখন বাগান বাড়িতে আসতো বা পরিদর্শন করত, সেটা কিন্তু ঘোড়ার পিঠে বা হাতির পিঠে চেপে পরিদর্শন করত। আর বাগান বাড়িতে তাদেরকে স্বাগত জানানো হতো নহবত বাজিয়ে। এখানকার সমস্ত ঝাড়বাতিগুলোই ছিল বেলজিয়াম গ্লাসের। এছাড়াও এখানে একটা সাজঘর ছিল, যেখানকার ড্রেসিং টেবিলের ওপরে না মুখ দেওয়া থাকতো, যেটা ছেলেদের সেখানে ছেলেদের মুখ, আর যেটা মেয়েরা সাজবে সেটাতে মেয়েদের মুখ। আর সেই গ্লাসটাও ছিল বেলজিয়াম গ্লাসের। 88 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই ড্রেসিং টেবিলের আয়নাটা ছিল। ওখানে ছিল একটা দরবার হল, যেখানে সিসি ক্যামেরা তো তখনকার দিনে ছিল না, সেই জন্য বেলজিয়াম গ্লাসের আয়না ছিল তাদের সিসি ক্যামেরা তখনকার দিনে। ওখানে শুটিং হয়েছে অনেক সিনেমা সিরিয়ালের, তার মধ্যে আছে বলদুর্গা মাইকি, অ্যান্টনি ফিরিঙ্গির যে গানটা ফেমাস আমি যে জলসাঘরে, একেনবাবু জলসাঘর, আরও অনেক ধরনের সিনেমা। এছাড়াও নতুন সিরিয়ালও অনেক কিছু শুটিং ওখানেই হয়েছিল। 2002 সালে নতুন করে কিন্তু রেনোভেশন করা হয়েছে এই বাগান বাড়ি। আর এখানে যে নবাবের রেস্ট রুম আছে, সেখানে একটা পালঙ্ক ছিল, যে পালঙ্কতে এখনও বালিশ বা গদি যেটা রাখা আছে সেটা কিন্তু নবাব ইউজ করতেন। এছাড়াও ওই পালঙ্কে উঠতে গেলে এতটাই উঁচু ছিল যে নিচে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হতো। এছাড়াও পাশে ছিল ডাইনিং রুম, যেখানে 18 থেকে 20 জন একসাথে বসে খেতে পারতেন। আর ওখানে কিন্তু ফুড টেস্টিং জারও ছিল, যেই জারে ফুড টেস্ট করা হতো। এছাড়াও ওখানকার যেহেতু ইলেকট্রিক তখন ছিল না, সেই জন্য রেড়ির তেলের বাতি জ্বালানো হতো। ওখানেও কিন্তু কিছু গ্লোব লাগানো ছিল, যেগুলো বেলজিয়াম গ্লাসের, যেগুলো কিন্তু তখনকার দিনে সিসিটিভির কাজ করতো। চলুন এবার জেনে নেওয়া যাক এখানকার ইতিহাস। আপনারা গেটে প্রবেশ করে ঘোড়ায় চড়া 4টে মূর্তি দেখলেন। ঘোড়ায় চড়া 4 মূর্তি, এরা 4 ভাই রাজস্থান থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ব্যবসা করবার জন্য। এরা জৈন ছিলেন, 1780 সালে তারা এসেছিলেন এবং তারা সেই সময় মুর্শিদাবাদের নবাব ছিলেন মোবারকউদ্দৌলা মীর জাফরের দ্বিতীয় পুত্র। তার সঙ্গে সাক্ষাৎ করে 260 বিঘে জমিটা লিজ নামায় নিয়েছিলেন।
2 বছরের মধ্যে বাগানবাড়িটা নির্মাণ করে, একটু আস্তে আস্তে এবং 2 বছরের মধ্যে বাগানবাড়িটা তৈরি করেছিলেন। বর্তমানে বাগানবাড়ির চতুর্দিকে দেখছেন আম গাছ, সেই সময় বাগানবাড়ির চতুর্দিকে গোলাপ ফুলের চাষ। আর ভাইয়ের কাঠের ব্যবসা ছিল বলে এদের একটা কাঠের গোলা ছিল। গোলাপ ফুল কাঠের গোলা মিলেমিশে পরবর্তীতে বাগানবাড়ির নাম হয় কাঠ গোলাপের বাগানবাড়ি থেকে কাঠগোলা বাগানবাড়ি। আর এই 4 ভাই রত্ন ব্যবসা ছিলেন, হিরে পান্না জহরত মণিমুক্তের ব্যবসা করতেন জগৎ শেঠের সঙ্গে। তাই তারা নবাবকে লুকিয়ে কাঠগোলা বাগান থেকে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত গুপ্ত সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন, যেটা মাটির তলা দিয়ে 1.5 কিলোমিটার চলে গেছে। আমরা প্রথমে দেখে নেব সেই গুপ্ত সুড়ঙ্গ রাস্তা। আর ডান দিকে দেখুন পাঁচিল ঘেরা বড় জায়গা দেখছেন, এখানে একটা চিড়িয়াখানা করা হয়েছে 4 বছর আগে। এটা জৈন সম্প্রদায় নন ভেজ খাবার খানা বলে এখানে কোনো মাংসাশী প্রাণী আপনারা দেখতে পাবেন না। সুড়ঙ্গ পথে ঠিক উল্টো দিকে হচ্ছে একটা গেট, এই গেটটার দিয়ে ঢুকে আসার সময় দেখবেন বিদেশি মাছ পাখি খরগোশ হচ্ছে, প্রত্যেকটা খাঁচায় লেখা আছে কী কী পাখি কী কী মাছ, সেটা আপনারা আসার সময় দেখে নেবেন। আর আমরা প্রথমে দেখবো গুপ্ত সুড়ঙ্গ পথ, বাঁ দিকে রয়েছে সেই গুপ্ত সুড়ঙ্গ পথ, ঠিক আছে, এটা বলবো। আর তারপরে দেখবো যাবো মিউজিয়াম, ঠিক আছে। আসুন আস্তে আস্তে আসুন গুপ্ত সুড়ঙ্গ পথ। এই গুপ্ত সুড়ঙ্গ পথ ধরে 4 ভাই জগৎ শেঠের সঙ্গে রত্ন ব্যবসা করতেন। আসুন প্রথম দেখি গুপ্ত সুড়ঙ্গ পথটা। এটাই দেখুন গুপ্ত সুড়ঙ্গ পথ। এই গুপ্ত সুড়ঙ্গ পথ ধরে এরা 4 ভাই জগৎ শেঠের সঙ্গে রত্ন ব্যবসা করতেন। তাদের 4 ভাইয়ের নাম বলেছি লক্ষ্মীপথ, জগৎপথ, মহিপথ, ধনপথ। জগৎ শেঠের সঙ্গে রত্ন ব্যবসা করতেন। কিন্তু সুড়ঙ্গ পথে আপনার জল দেখুন, জল দেখে আপনাদের মনের মধ্যে ধারণা যাচ্ছে যে সুড়ঙ্গ পথে জল কেন। যে জিনিসটা শুনুন, আমি যেটা অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখছেন এটাকে রাজস্থানী পরিভাষায় বাউড়ি বলে। বাউড়ি অর্থাৎ রাজস্থানী মহিলাদের স্নানাগার। রাজস্থানে এরকম অসংখ্য বাউড়ি দেখবেন। রাজস্থানী মহিলারা স্টেপ বাই স্টেপ নেমে জলাশয়ে স্নান করেন। পেছনে দেখুন একটা কুয়ো রয়েছে, কুয়ো থেকে কপি কলের সাথে জল তুলে রাজস্থানী মহিলারা ওপরে যে চাতাল আছেন ওই রকম জায়গায় স্নান করেন, যেটা রাজস্থানে। বড় ভাই লক্ষ্মীপদ সিং দুর্গা তিনি যখন কাঠগোলা বাগানে বাউড়ি নির্মাণ করেছিলেন, গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে জলের তলায়, তার উপরটা ফার্স্ট ফ্লোর, তারপরটা সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে সেই সময় 1 হাঁটু জল থাকতো। সেই জলটা লক্ষ্মীপদ সিং দুর্গার হ্যান্ড পাম্পের সাহায্যে তুলে নিতেন। তুলে নেবার পর তিনি সিঁড়িতে একজন বাইজিকে নিয়ে নিচে নেমে যেতেন। বাইজিকে নিয়ে নিচে নেমে যাওয়ার উদ্দেশ্য ছিল লোকচক্ষে ধোঁকা দেওয়া। তিনি বাইজিকে গ্রাউন্ড ফ্লোরে আটকাতেন। সুড়ঙ্গপথ কাঠবাগান থেকে জগৎ শেঠের বাড়ি চলে গেছে 1.5 কিলোমিটার উত্তর পশ্চিম কর্নারে। জগৎ শেঠের বাড়ি যেতেন, ওনার সঙ্গে হিরে পান্না জহরত মণিমুক্তের ব্যবসা করতেন, ফিরে আসতেন। এই সুড়ঙ্গপথটা চালু ছিল 1847 সাল পর্যন্ত। 1847 সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর বন্যা হয়। বন্যা পরিস্থিতিতে জগৎ শেঠের বাড়িটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। ভাগীরথী নদী গতিপথ চেঞ্জ করে জগৎ শেঠের বাড়ির ওপর দিয়ে চলে যায়, ফলে জগৎ শেঠের আসল বাড়িটা ভাগীরথী নদীর তলায় চলে যায়। ভাগীরথী নদীর জল সুড়ঙ্গপথের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে কাঠগোলা বাগানে প্রবেশ করেছে। বর্তমানে আপনি যে জলটা দেখছেন এটা টোটালটাই ভাগীরথী নদীর জল, যার জন্য ভাগীরথী নদীর জল বেড়ে গেলে সুড়ঙ্গপথের জল বেড়ে যায়, ভাগীরথী নদীর জল কমে গেলে সুড়ঙ্গপথের জল কমে যায়। সেই থেকেই গুপ্ত সুড়ঙ্গপথটা বন্ধ রয়েছে। মুর্শিদাবাদের 2টো ঐতিহাসিক জায়গাকে ভাগীরথী নদী গ্রাস করে নিচ্ছে। একটা সিরাজদৌল্লার প্রাসাদ হিরাজিল, দ্বিতীয়টা জগৎ না হিরাজিল, আপনার হিরাজিলের কথা হচ্ছে, হাজারদুয়ারি নয়, হিরাজিল। আর দ্বিতীয়টা জগৎ শেঠের প্যালেস। এই দুটোই ভাগীরথী নদীর তলায় চলে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? এটা মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু। মাইকেল অ্যাঞ্জেলো একজন পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পীও ছিলেন। ইটালিতে রেনেসাঁস পিরিয়ডে নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের চিত্রটা
মাইকেল অ্যাঞ্জেলোর ছবি এঁকে পাবলিকের সামনে তুলে ধরেছিলেন। তাই রোমান সম্রাটটা মাইকেল অ্যাঞ্জেলোর প্রতি রুষ্ট হয়েছিলেন। তাকে অ্যারেস্ট করে তার শিল্পী জীবন ব্যর্থ করতে ডান হাতে 5 আঙুল কেটে নিয়েছিলেন। মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিটা তৈরি করেন মুর্শিদাবাদের এক বাঙালি ভাস্কর শিল্পী নাম দিবাকর ভাস্কর। শিল্পী দিবাকর ভাস্কর দেখুন একটা মাত্র মার্বেল পাথরের স্ল্যাবকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিটা তৈরি করছেন। কি অপূর্ব মূর্তিটার কাজ! তার কাপড় ও চাদরের দেখুন শিল্পী কি নিপুণভাবে তৈরি করছেন। এবং মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের 5 আঙুল কেটে নেওয়া ছিল, সেটা দেখানো বোঝানোর জন্য শিল্পী দিবাকর ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর জুতোর পাশে কবজি থেকে একটা কাটা অংশ তৈরি করে রেখেছেন। কি সুন্দর, কি অপূর্ব মূর্তিটা। আচ্ছা, এবার বলি, এই যে হলদে রঙের বিল্ডিংটা দেখুন, হলদে রঙের বিল্ডিংটা ছিল এদের 4 ভাইয়ের প্রাসাদ। এরা 4 ভাই এখানে বসবাস করতেন। বিল্ডিংটা প্রায় 100 বছর বন্ধ থাকার পর সংস্কার করে ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এটা বর্তমানে মিউজিয়াম। নবাবী আমলের সুন্দর সুন্দর জিনিস হচ্ছে মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামটা আমরা এখনই দর্শন করব। এই মিউজিয়ামে 4 কর্নারে রয়েছে মার্বেল পাথরের টেবিল, লোহার চেয়ার। এই লোহার চেয়ারগুলো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করেছিল। 250 বছর ধরে 250টা বর্ষাকাল অতিক্রম করছে। প্রত্যেকটা চেয়ার দেখুন, কোনো চেয়ারে জং পড়েনি বা নষ্ট হয়নি। জাস্ট চেয়ারগুলোকে রং করা হয়েছে। সেই সময় নবাব মোবারকউদ্দৌলা এখানে আসতেন, বৈঠক করতেন, সুরা পান করতেন, পাশা ফেলতেন। নবাবের সঙ্গে 4 ভাইয়ের শর্ত ছিল তাদের আমোদ প্রমোদের ব্যবস্থা করতে হবে, যার মূল আকর্ষণ ছিল ডান দিকের এই পুকুরটা। বর্তমানে দেখুন এই পুকুরটা জল খুবই কম, 1 হাঁটু জল রয়েছে, কিন্তু সেই সময় পুকুরটা কানায় কানায় ভর্তি থাকতো। আর পুকুরের 4 কর্নার দেখুন 4টে গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলো সেই সময় খোজাদের পাহাড়ে রাখাতো। খোজা অর্থাৎ যাদেরকে নপুংসক বলে, সেই সকল খোজারা নবাবদের বেগমদের হারেমে পাহাড়ে থাকতো। নবাবের মনোরঞ্জনের জন্য কাঠগোলা বাগানে সুন্দরী বাইজিদের নিয়ে আসা হয়েছিল। সেই সকল বাইজিদের সঙ্গে নবাব এই পুকুরে স্নান করতেন, ইভেন জলকেলিও করতেন। এরা 4 ভাই জৈন ছিলেন। জৈন সম্প্রদায় মাছ মাংস খান না। তার 4 ভাই মিলে সেই সময় পুকুরে অনেক মাছ পুষেছিলেন। সেই মাছগুলো পরবর্তী পর্যায়ে প্রায় 40 থেকে 50 কেজি সাইজের মাছ হয়েছিল, যে মাছগুলোকে প্রত্যেকটাকে তারা সোনার নথ পড়েছিলেন। সেই সময় চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল না। কোনো এক ভাইরাল রোগে পুকুরের সমস্ত মাছ মরে গেছিল। এরা 4 ভাই অত্যন্ত শোক পেয়েছিলেন, যার জন্য সেই মাছগুলোকে বাগানবাড়ি কয়েকটা জায়গায় সমাধি দেন। সমাধির উপর মাছের মূর্তি করা হচ্ছে, আমরা সামনে গিয়ে দেখবো। তার আগে আমরা মিউজিয়াম দর্শন করব। আর আপনারা আসার সময় দেখবেন মনোরঞ্জনের জন্য পুকুরে অনেক কালারিং মাছ আছে, যেগুলো অ্যাকোয়ারিয়ামের মাছ। ওপেন জলাশয়ে এই মাছগুলো বড় বড় হচ্ছে, দেখবেন, ছবি তুলবেন, ভালো লাগবে। কিন্তু প্লিজ মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আসুন আমরা মিউজিয়াম দেখবো। মোবাইল ক্যামেরাটা বন্ধ করুন। এই রুমটা ছিল সেই সময় এই বংশের যারা মহিলা ছিলেন তাদের স্নানাগার। আরবি ভাষায় মহিলাদের স্নানাগারকে হামাম বলা হয়, যার জন্য এটা নাম ছিল হামামখানা। সংস্কার করে বর্তমানে পুলিশ ক্যাম্প করা হয়েছে। আর ডান থেকে বিশাল রুমটা দেখুন, এই বিশাল রুমটা ছিল ডাইনিং প্লাস কিচেন রুম। এদের যারা গেস্ট ছিলেন তারা সেই সময় এখানে থাকতেন এবং খাওয়া দাওয়া করতেন। বর্তমানে এটা ভেতরে সংস্কারের কাজ চলছে। সংস্কার কমপ্লিট হলে ট্যুরিস্টদের জন্য খুলে দেবে। আর সামনে 2টো রুম করছে অফিস ঘর। একদম সামনের এদিকে রুমটা হচ্ছে ম্যানেজারের অফিস ঘর, পেছনের রুমটা হচ্ছে মালিকের অফিস ঘর। মালিক সঞ্জয় সিং দুগর যখন কলকাতা থেকে আসেন তখন তার জন্য অফিস ঘরটা খুলে দেওয়া হয়, খোলা থাকেও। আর পেছনে একটা রুম রয়েছে, সেখানে মালিক থাকেন। এরা 4 ভাই মিলে এই পুকুরে যে মাছ পুষেছিলেন, মাছগুলো ঠিক এত বড় বড় সাইজের মাছ হচ্ছিল। প্রত্যেকটা মাছকে তারা সোনার নথ পড়েছিলেন। মাছগুলো মারা যাওয়ার পর ঠিক এইরকমভাবে বাগানবাড়ি কয়েকটা জায়গায় সমাধি দেওয়া হয়। সমাধির পর দেখুন 2টো করে মাছের মূর্তি করা আছে। 2 সাইডে 2টো মাছের মূর্তি রয়েছে। আসুন, উত্তম কুমার, ধর্মেন্দ্র, যোগিতামালী, মৌসুমী চট্টোপাধ্যায়, ডক্টর শ্রীরাম লাগু ছিল। সিনেমাটার নাম হচ্ছে দাবিদার নাম ছিল। পরে রিলিজ করে মেয়েরা কারম মেয়েরা ধর্ম। আপনি ইউটিউব সার্চ করলে এখনই পেয়ে যাবেন। এই শুটিংটা এখানে বেশিরভাগ 80% শুটিং এখানেই হয়েছিল। আর আমার খুব সৌভাগ্য, আমি উত্তম কুমারকে এই সেই ডিস্টেন্সে দেখেছিলাম।
তখন আমি ছোটো ছিলাম, আমি ক্লাস 7-এ পড়ি। 80 সালে উত্তম করকে আমি এই ডিস্টেন্সে দেখলাম, এবং 80 সালে উত্তম কর অগভূতি সুন্দরী করতে গিয়ে মারা যায়। এই মূর্তিটা দেখুন, নাগেশ্বর গণেশের মূর্তি, গলায় পৈতের আকারে, পেটের উপর সাপ। জৈন সম্প্রদায় নাগেশ্বর গণেশকে পুজো করেন। রাজস্থানে যদি কখনো বেড়াতে যান তাহলে নাগেশ্বর গণেশের অনেক মূর্তি দেখবেন। মহল ডান্সিং গ্যালারি এখন খোলা মঞ্চ। এর ভেতর দেখুন চতুর্দিকে লোহার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন। এই লোহার অ্যাঙ্গেলগুলোকে বেস করে কালারফুল বেলজিয়াম গ্লাস দ্বারা টোটালটা কভার করা ঢাকা ছিল, গ্লোবে ঢাকা ছিল। বাইরে ছিল অনেক বেদিতে বসে নবাবের গেস্টরা আমোদ প্রমোদ করতেন, বাইজিদের সঙ্গে নাচ গান করতেন। নবাবের বিনোদনের জন্য কাঠগোলা বাগানে 3 জন সুন্দরী নর্তকীকে নিয়ে আসা ছিল লখনৌ থেকে, যাদের নাম ছিল হীরাবাই, মতিবাই, লক্ষ্মীবাই। হীরাবাই ছিল সেই সময় ভারত সেরা নর্তকী, তিনি খুব সুন্দরী ছিলেন, অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন। হীরাবাইয়ের হাইট ছিল 6 ফিট 2 ইঞ্চি। শুনলে আশ্চর্য হবেন, সেই সময় হীরাবাইয়ের ডিমান্ড ছিল রাত প্রতি 5000 স্বর্ণ মুদ্রা, যার বর্তমান বাজারে ভ্যালুয়েশন প্রায় 5 কোটি টাকার সমতুল। যেহেতু সেই সময়ে টাকা আবিষ্কার হয়নি, কারণ টাকার অঙ্কে সোনার মূল্যায়ন হয় বা হতো, যার জন্য সেই সময় সোনার কোনো মূল্য ছিল না। সেই হীরাবাই নবাবের সঙ্গে নাচ গান করতেন নাচমহলের মধ্যে থেকে নবাব বাইরের সমস্ত গেস্টকে দেখতে পেতেন, লক্ষ্য রাখতেন তারা কী করছেন। বাইরের গেস্টরা নবাবকে দেখতে পেতেন না, নবাব ভেতরে কী করছেন। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের ফলে মেনটেন্যান্সের অভাবের জন্য বেলজিয়াম গাছগুলো সব ধ্বংস হয়ে যায়, বর্তমানে ফাঁকা মঞ্চ পড়ে আছে। এরপরে আমরা দেখবো জৈন মন্দির। এই জৈন মন্দিরকে কেন্দ্র করে কাঠগোলা বাগান তৈরি হয়েছিল। জৈনদের 24 জন তীর্থঙ্কর আছে, তাদের মধ্যে 3 জন তীর্থঙ্করের মূর্তি দেখবেন। জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথ দেব বা ঋষভদেব, 23 নম্বর তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ, এবং জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীরের মূর্তি দর্শন করবেন। জৈন মন্দির রয়েছে 2 সাইডে 2টো প্রবেশপথের বাইরে জুতো খুলে জৈন মন্দিরটা দর্শন করে নেবেন। এবার বলি কাঠগোলা বাগানের ঐতিহাসিক চাঁপা ফুলের গাছটা যখন ঐতিহাসিক বলছি, কারণ রয়েছে এই গাছটা শ্বেত চাঁপা ফুলের গাছ। এই গাছটার বয়স আনুমানিক 160 বছর। এত পুরনো হওয়ার জন্য গাছের কাণ্ডটাই ঘুণ পোকা ধরে গেছে, যার ফলে গাছটা ফাঁপা হয়ে গিয়ে 3টে পার্টে ডিভাইড হয়ে গেছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টটা দেখুন পেছনে ভেঙে পড়ে গেছে, তবুও গাছটা জীবিত রয়েছে। শোনা যায় একসময় গাছের ফুল থেকে আতর তৈরি হতো, নবাবরা সেই আতর ব্যবহার করতেন। আচ্ছা, তো খুব সুন্দর সেন্ট পাচ্ছেন একটা এই ফুলের গন্ধ। আচ্ছা, এরপরে আপনারা দেখবেন জৈন মন্দির আদিনাথ, পরেশনাথ, মহাবীরের মূর্তি হচ্ছে। আর জৈন মন্দির ঠিক উল্টো দিকে রয়েছে একটা পুকুর। এই পুকুরটা ছিল সেই সময়ের পদ্ম পুকুর। ওরা মাছ খান না, মাছ ধরেন না, মাছকে পুজো করেন, যার জন্য এই পুকুরে কোনো মাছ মারা গেলে পুকুরের ধাড়ি কবর হৃদয়, সেই ট্র্যাডিশন এখন বজায় রয়েছে। আর কর্ণে দেখুন বজরংবলী মূর্তি। অ্যাট 1962 সালে জমি চাষ করতে করতে বজরংবলী মূর্তিটা মাটির তলা থেকে উদ্ধার হয়। তখন এখানকার মালিক ছিলেন রাজপথ সিং দুগর। তিনি মূর্তিটাকে উদ্ধার করে এখানে প্রতিষ্ঠা করেছেন। মূর্তিটা খুব জাগ্রত মূর্তি। প্রতি মঙ্গলবার এখানে পুজো হয়। মহাবীর জয়ন্তীর দিন খুব ধুমধাম করে এখানে পুজো হয়। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা মূর্তিটাকে পরীক্ষা করে বলেছেন এই মূর্তিটা প্রায় 1000 বছরের পুরনো। আর এই হলো এখানকার জৈন মন্দির। জৈন মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না, তো সেই জন্য আমি আর ভেতরের ছবিটা আপনাদেরকে দেখাতে পারলাম না। যতটা সম্ভব বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কাঠগোলার বাগান তো আমাদের পুরোটাই ঘুরে দেখা হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে আমি কিন্তু চেষ্টা করলাম, যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকেও সমস্তটা দেখিয়ে দেওয়ার। আর আমাদের গাইড যিনি ছিলেন তিনি খুব ভালোভাবে জিনিসগুলো বুঝিয়েছেন, আমাদের তো খুবই ভালো লাগলো। তো এবার এখান থেকে ফেরার পালা, মানে বাদবাকি জায়গাগুলোও যেতে হবে। তো চলুন, আর অবশ্যই করে আমায় একটা কমেন্ট করবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তোমরা দেখতে পেলে প্রথমে আমরা গিয়েছিলাম হাজারদুয়ারি, তারপরে গিয়েছিলাম কাঠগোলার বাগান, আর আমরা আসলাম এই দিক দিয়ে। কাঠগোলার বাগানের পরেই জগৎ শেঠের বাড়ি পড়লো, যেটা আমি ভেতরে যাইনি এই কারণের জন্য যে আমাদের টাইমটা হাতে খুব কম। তো তারপরেই এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা চলে আসলাম এই জায়গাটায়। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি।
নসিপুর রাজবাড়ি এইখানে হচ্ছে এন্ট্রি ফি আছে 20 টাকা করে। তো তোমরা যারা ভেতরে যেতে চাও তারা অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই গেটটা দিয়ে ঢুকে এখানে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। আর এই রাজবাড়ির, এই নসিপুর রাজবাড়ি, এই ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। আমি যে যাব, গিয়ে যে তোমাদেরকে দেখাবো সেটাও আমি পারবো না করতে। তো আর আমাদের হাতে টাইমটাও কম আছে। এখানে যেটুকু শুনলাম এর ভেতরে অনেক ধরনের অয়েল পেন্টিং আছে, আর এখানে কিন্তু কিছু ছোট ছোট ঠাকুর দেবতার মূর্তি আছে। আমি বলছিলাম যে নসিপুর রাজবাড়িতে কি কি আছে। সামনে এরকম একটা ব্যানার করা আছে যেখানে লেখাই আছে নসিপুর রাজবাড়িতে দর্শনীয় স্থান কি কি আছে। যেমন তোমরা দেখলে যে কাঠগোলার বাগান, ওখানেও যেমন লেখা আছে এখানেও লেখা আছে। আর যে ঐতিহাসিক আয়নার কথা বলছে যে যা নিজের মুখ দেখা যাবে না, এইটা কিন্তু প্যালেসেও আছে, মানে হাজারদুয়ারি প্যালেসেও কিন্তু এটা আছে, যেখানে নিজের মুখ দেখা যাবে না যে আয়নাতে, বাকি সবাইকে দেখা যাবে। আর এবার পথে যেতে যেতে পড়লো এটা মির্জাফরের বাড়ি। এখানে ভেতরে কেউ প্রবেশ করে না, তার জন্য এখানে আর থামেনি, এই ভাঙাচোরা অবস্থাতেই এটা পড়ে আছে এইভাবে। আমরা তো আসলাম এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আসলাম। এখন আমরা এসে পৌঁছেছি নসিপুর আখড়া। এই যে টানাই করে আমরা এসেছি, এটা তো এখানকার ফেমাস। টোটোও আছে, যে যেমন ভাবে ইচ্ছা আসতে পারো। তো দেখো এখানে আরেকজনও কেউ, মানে আরেকটা গাড়িও এসেছে। এই তো এখানেও কিন্তু প্রবেশ মূল্য আছে 20 টাকা। আর এই হচ্ছে বাইরেটা। কোনো জায়গাতেই ভেতরে যেহেতু ছবি তোলা অ্যালাউ না, সেই জন্য তোমাদের দেখানোটা একটু মুশকিল হয়ে আছে। এখানে কিন্তু আছে একটা রূপোর রথ, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এই কারণেই যে ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই। খুব ভালো লাগলো ঘুরে, ঠিক আছে। তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে সাধু। সাধু বললে সবাই চিনবে। আচ্ছা, প্যালেসের ওখানেই এই নাম বললেই চিনবে, তাই তো? সবাই চিনবে। আচ্ছা, এই কাকু খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। আর সবথেকে বড় কথা হলো, মানে যেগুলো জানি না, হয়তো অনেকে বলছে না, সেই গল্পগুলো খুব ভালো করে বলেছে, মানে ঐতিহাসিক যে স্টোরিগুলো থাকে হিস্টোরিক্যাল প্যালেসের। তো এই কাকু মোটামুটি প্যালেসের সামনেই থাকে, নাম হচ্ছে সাধু। সাধু বললে সবাই চিনবে তো। আচ্ছা, সাধু টানাওয়ালা। তো তোমরা যারা আসতে চাইছো, ঘুরতে চাইছো, তারা এই কাকুর সাথে কিন্তু অবশ্যই ওখানে আসলে যোগাযোগ করতে পারো। খুব ভালো ঘুরলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমাদের একদিনের সফর এই মুর্শিদাবাদ ভ্রমণ কিন্তু এবারকার মতো শেষ। এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আবার একই কথা বলবো, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই অবধি, গুড নাইট।